আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ঘণ্টাখানেক সঙ্গে সুমন। আপনার সবাইকে স্বাগত। আজকের প্রথম প্রশ্নে যাব, কিন্তু তার আগে আজকের দিনের অন্যতম বড় খবরটা দিয়ে শুরু করব। সারদা কাণ্ডের পাশাপাশি বর্ধমান বিস্ফোরণ কাণ্ডেও অনুসন্ধান শুরু করলো, তদন্ত শুরু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। গোয়েন্দারা যখন এই বর্ধমান কাণ্ডে বিস্ফোরণের পর তদন্তভার হাতে পেলেন, তারপরে তারা দেখলেন কোটি কোটি টাকা এসেছে। তা দিয়ে কখনো বিস্ফোরকের কাঁচা মাল কেনা হয়েছে, কখনো বিঘের পর বিঘে জমি কেনা হয়েছে, বড় বড় বাড়ি কেনা হয়েছে। এই টাকার যোগান দিল কে? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলো ইডি। আজ থেকে তদন্তভার গ্রহণ করলেন সারদা কেলেঙ্কারির পাশাপাশি এই বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে। তাহলে ইডি কি সন্দেহ করছে যে সারদার টাকা ঘুরপথে হাওয়ালার মাধ্যমে কোনোভাবে এই বর্ধমান কাণ্ডেও ব্যবহৃত হয়েছে? সেইখানে আমাদের প্রশ্ন। দেখুন, আমাদের এই পর্বে আলোচনার জন্য আমার একদিকে আছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, আছেন সিপিএম নেতা অঞ্জন বেরা, অন্যদিকে আছেন দুই অধ্যাপক সরকার, দেবনারায়ণ সরকার অধ্যাপক এবং দেবাশিস সরকার অধ্যাপক। আমি প্রথমে যাব আমাদের প্রথম প্রশ্নে, যে এই বিপুল টাকা, কোটি কোটি টাকা এলো কোথা থেকে? কোথায় সন্দেহ ইডির অফিসারদের তদন্তে নামার পরই? দেখুন, এই প্রশ্নের উত্তর খুঁজতে এবার আসরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার বর্ধমানে যায় ইডির 3 সদস্যের একটি দল। সূত্রের খবর, ইডি জানতে পেরেছে অষ্টমীর দিন খাগড়াগড়ে যে এলাকায় বিস্ফোরণ হয়েছে কয়েক মাস আগে, তার 4 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আরও 2টি বিস্ফোরণ হয়। 3টি বিস্ফোরণের ধরন অনেকটাই এক। সূত্রের খবর, ওই 2টি বিস্ফোরণের ঘটনা ধামাচাপা দেওয়া হয়, সেই কারণেই সেগুলির কথা বাইরে কেউ জানতে পারেনি। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, তবে কি এই 3টি বিস্ফোরণের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে? প্রাথমিকভাবে ইডি মনে করছে এই 3টি বিস্ফোরণের মধ্যে সম্পর্ক রয়েছে। ইডির প্রশ্ন, তবে কি সংগঠিতভাবে বিস্ফোরক তৈরির কাজ চালাচ্ছিল কোনো র্যাকেট? আর যদি তাই হয়, তাহলে বিস্ফোরক তৈরির টাকা আসছিল কোথা থেকে? বর্ধমান কাণ্ডে ইতিমধ্যে বিদেশ থেকে হাওয়ালার মাধ্যমে জঙ্গিদের হাতে টাকা পৌঁছানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগ খতিয়ে দেখার জন্য কলকাতা এবং বর্ধমানের বেশ কয়েকজন হাওয়ালা ব্যবসায়ীর তালিকা তৈরি করেছে তারা। খুব শীঘ্রই এই ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। এই ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে চায়, তবে কি বিদেশ থেকে আসছিল বিস্ফোরক তৈরির টাকা? যদি তাই হয়, তাহলে কোন দেশ থেকে, কে পাঠাচ্ছিল টাকা? প্রকাশ সিনহা ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। জয়প্রকাশ বাবু, বেআইনি পথে দেশের টাকা বাইরে যাওয়া অথবা বেআইনি পথে আসা, এইটা কোর এক্সপার্টাইজ বলতে যা বোঝায় ইডির হচ্ছে এক্স্যাক্টলি এই কাজ। কি মনে হচ্ছে এই বিস্ফোরণ কাণ্ডে হঠাৎ ইডির প্রয়োজন হলো কেন? না, বিস্ফোরণ কাণ্ডে তো একটা আমি আগে একদিন আপনাদের এখানে বলেছিলাম যে আমরা একটা মালা দেখতে পাচ্ছি, তার কিছু কিছু ফুল দেখা যাচ্ছে না। কয়েকটা ফুল দেখা যাচ্ছে, কয়েকটা ফুল দেখা যাচ্ছে না। সারদার সুদীপ্ত সেনকে দেখা যাচ্ছে, তার কাছে যে 2000, 2500, 3000 না 5000 কোটি টাকা সেটা জানা যাচ্ছে। তার মাঝখানে আবার কিছু ফুল নেই, তার মধ্যে থেকে দেখা যায়, বলছে এই সিটি বলছে যে 1500 কোটি টাকার কোনো হিসেব নেই। ঠিক, সেই টাকা কোথায়? আপনি ফুল দেখতে পাচ্ছেন না, এই তো মনে হচ্ছে বনতল ফুলে ফুলে ঢাকা। ফুলে ফুলে ঢাকা। আপনাকে একটাই বলি যে আজ থেকে 6 দিন আগে ভারতের সর্বাধিক বিক্রিত একটি পাক্ষিক পত্রিকা তারা প্রকাশ্যে বলছে, তারা লিখছে যে কি, যে বাংলাদেশের ইসলামিক ব্যাংকে টাকা গেছে। তারা বলছে একটা দানে একবারে 60 কোটি টাকা গেছে, সারদার টাকা। তারা দায়িত্ব নিয়ে একটা পত্রিকা এইভাবে লিখছে। এর আগে সিঙ্গাপুর, দুবাই গেল। এটা বলছে ইসলামিক ব্যাংকে সারদার টাকা জমা হয়েছে, যে ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট আছে জামাতের। সেই সময় ইয়ে করে জামাত যখন তারা বন্ধ হয়ে গেছে বাংলাদেশে, পরবর্তী মারাত্মক অভিযোগ। আপনি এবং এটা আমি আমার কথা বলছি না, আপনি 6 দিন আগে দেখবেন ভারতের সর্বাধিক পত্রিকায় তারা প্রকাশ্যে বলেছে। এবং তারা বলছে এই টাকা কিভাবে গেছে সেটাও বলছে। সব থেকে আশ্চর্যের ব্যাপার, তারা বলছে শাসক দল তৃণমূল কংগ্রেস, কোট আনকোট নাম করে বলছে, তৃণমূল কংগ্রেসের কয়েকজন প্রভাবশালী নেতার সাহায্যে এই টাকা গেছে। এবং এটাও এরা বলেছে বক্স করে, মোডাস অপারেন্ডি, যে কিভাবে টাকা অ্যাম্বুলেন্স করে যেত। আজকে আমার মনে হচ্ছে ওইটা পড়ে আমরা অনেক জায়গায় শুনছি, জানছি, সত্যি কি এইরকম হয়েছে বলে মনে সন্দেহ হয়। কিন্তু যখন এই রকম জায়গা থেকে ঘটনাটা আসে, তখন মনে হয় তারা নিশ্চয়ই
কিছু জেনেই বলেছে। এবং এই প্রসঙ্গে একটাই কথা বলি, কালী পুজো এসে গেছে তো কাছে, সে রামপ্রসাদীর গান, রামপ্রসাদের দে মা মোরে তবিলদারি, এই তবিলদারি দেওয়ার জন্য তৃণমূলের লোকরা যে উঠে পড়ে লেগেছিল, তারপরে সেই তবিলটা চলে গেল যে ভারত বিরোধীদের হাতে, এর থেকে সাংঘাতিক হতে পারে না সেটা অভিযোগ। দেবনারায়ণ বাবু কি বলবেন যে ঘুরে ফিরে আবার সারদা এবং আবার বাংলাদেশ কানেকশন, এমনকি জামাত যোগের কথাও বলছেন জয়প্রকাশ বাবু? প্রথম কথা একটা বলে নিই, দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব টপ প্রায়োরিটি, পরিষ্কার কথা, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। আমার বক্তব্য জয়প্রকাশ বাবু তো বলবে, ওনার সঙ্গে প্রায় বসি তো, ওনার বক্তব্য উনি রাখতে পারেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কি যে হ্যাঁ, এই যে বক্তব্য সারদা বলতে বলতে একটাই চলে আসলেন, আমার বক্তব্য যে হ্যাঁ, তৃণমূল দেশদ্রোহী, মানে আহমদ হাসান ইমরান, এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আবার এর সম্পর্কেও বলা হয়েছে স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশনের গত বছর ফেব্রুয়ারি মাসে দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পুলিশের গোয়েন্দা শাখা, জেলার পুলিশ অপরের কাছে যে রিপোর্ট দেয় তাতে ইমরানকে এই সংগঠনের সদস্য বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু এসআইএর পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মোহাম্মদ মশিউর রহমান শনিবার এক লিখিত বিবৃতি, এটা 14/9/2014 বিবৃতি জানিয়েছেন যে 1982 আমার প্রশ্ন হচ্ছে আপনি কোনটাকে বেশি ক্রেডিবল মনে করেন, রাজ্য পুলিশের বক্তব্য? রাজ্য পুলিশ এরকম প্রত্যেকটা জায়গায় আমি দেখছিলাম আজকে, আমি এটা পুলিশ নয়, 1984 থেকে 2014 পর্যন্ত নেট থেকে দেখছিলাম 58 বার বিভিন্ন বোম ব্লাস্ট বা টেররিস্ট ইনসিডেন্ট হয়েছে, 1880 জন মেরেছে। কোন রাজ্যে মানে এই ইন্টেলিজেন্স সাকসেসফুল হয়েছে? কোনোটাই সাকসেসফুল হয়নি, কারণ এইগুলো রাজ্য ফেইলর, সেন্ট্রালও ফেইলর। পশ্চিমবঙ্গে সেন্টারও ফেইলর, স্পেসিফিক না। ইমরান দেশপ্রেমী তো? না কোনটা? ইমরান দেশপ্রেমী বলছেন কেন? তাকে প্রমাণ দিতে হবে, প্লিজ প্রুভ ইট। উনি কি লেখা লিখেছিলেন, পড়েছেন? কালাম পড়েছেন কোনদিন? আপনি কালামের লেখা পড়েছেন? কলমের লেখা পড়েছেন আপনি? উনি যেটা লিখতেন সেটা পড়েছেন? তার মতবাদটা কি জানেন? একজন লাদেন নাম হলো, লাদেন হলেই সে খারাপ হবে, এখন লাদেন হলে খারাপ হচ্ছে, কিন্তু এইভাবে মনে করবেন না। কেউ কিছু লিখলো, তার মধ্যে রিজনিংটাকে বাদ দিয়ে যদি মনে করেন দেশদ্রোহিতা, এটা আপনার একেবারে সিম্পলিফাই করা। আকবর উদ্দিন বিদেশ দপ্তরের মুখপাত্র আকবর উদ্দিন পরিষ্কার দেশের বিরুদ্ধে লেখাটা বিদেশের বিরুদ্ধে নয়, বাংলাদেশের থেকে কোন রকম এই ধরনের সরকারিভাবে কিছু হয়নি, বলেনি না, সরকারিভাবে কিছু না। কিন্তু আমার বক্তব্য, আমি ব্যক্তিগত আলোচনা থেকে বেরোচ্ছি। দেবনারায়ণ বাবু, আপনি আমায় বলুন, আপনি রাজ্য পুলিশের বক্তব্য পড়ছেন, এই রাজ্য পুলিশ, এই সিআইডির অফিসাররাই তো শেখ রেজাউলের বাড়িতে গিয়ে 3 দিন ঘুরে এসে 2 দিন ঘুরে এসে কিছু পায় না, 10 মিনিটের মধ্যে এনআইএ পেয়ে যায়। আমি শুনি তো এনআইএ বিশেষ এফিশিয়েন্ট কোন নয়, কিন্তু এটাও তো সত্য, যদি এই পুলিশ দেশদ্রোহী হতো তাহলে যেখান থেকে তালা বন্ধ করে এসেছিল সেইখান থেকেই তো এনআইএ সমস্ত বোমগুলো পালো। আপনি দেশদ্রোহী কি বলছেন? এ তো মারাত্মক কথা। দেশদ্রোহী বলবেন না, পুলিশ দেশদ্রোহী, দেশদ্রোহী কথাটাকে ওভাবে পুলিশ, আরে আপনি তো বললেন, আমি তো আপত্তি জানাচ্ছি। না আমি বলছি তা বলবো না, আমার প্রশ্ন হচ্ছে এটা বলবেন না, ডিসিপ্লিন ফোর্স, ইনএফিশিয়েন্ট। আমরা আরেকটা বিপদে পড়লে পুলিশের কাছেই যাব। আরেকটা জিনিস, সন্ধ্যের সময় এটাও আমি পড়েছি, সন্ধ্যা হয়ে গেছিল, তালা বন্ধ করে জিনিসটা দেখা হয়নি, এটাও আমি পড়েছি। পরের দিনও গেছিলেন? না পরে না, কি বলছেন? 2 দিন গিয়ে না, আমার প্রশ্ন হচ্ছে না পাননি, হোম সেক্রেটারি নষ্ট করতে পারতেন। আপনি তো এমন সম্ভাবনা বলছেন যালে পুলিশ প্রশাসন কারোর উপর ভরসাই থাকবে না। ইনএফিশিয়েন্সি তো বটেই, এটা অস্বীকার আমি করছি, কিন্তু তার মানে দেশদ্রোহিতা অমুক তমুক না এই অভিযোগ আমি করিনি, পুলিশের বিরুদ্ধে করিনি। ইনএফিশিয়েন্সি থাকতে কেউ করে আপনি আবার আমি পুলিশের বিরুদ্ধে একটি কথা বলিনি। আমি এখনো বলছি, আমি মনে করি বাংলার পুলিশ সিআইডি তারা যথেষ্ট দক্ষতা সম্পন্ন, যদি তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, উপর থেকে বলছে যে এগুলো নষ্ট করো, কে বলবে? তাহলে বলো এই সব কথা বলবে না, তাহলে ওরা অদক্ষ বলছে। অদক্ষ কোন রাজ্যে এতগুলো 58 ব্লাস্ট হয়েছে, কোন রাজ্যে এফিশিয়েন্ট? তারা কেউ এইভাবে কানায় গিয়ে মারছে, এফআইআর করতে পারছে না পুলিশ। এগুলো শুধু দেবনারায়ণ বাবুর প্রশ্ন যে কোন রাজ্যে তাহলে পুলিশ এফিশিয়েন্ট, কারণ যে কোনো রাজ্যে বহু ঘটনা হয়েছে এর আগে যেখানে বিস্ফোরণ হয়েছে।
আমি এই প্রশ্নে আসবো, তার আগে দেখে নেব যে সারদার টাকা কোন কোন দেশে হাওয়ালার মাধ্যমে চলে গেছে, পাচার হয়েছে বলে সন্দেহ করছেন সিবিআই গোয়েন্দারা। তার কারণ দুটো কি ইন্টারলিঙ্কড, সেই সূত্র খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা। দেখুন, সারদার কোটি কোটি টাকা কোথায় গেল তার তদন্ত করতে গিয়ে ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে নানা তথ্য উঠে এসেছে। সূত্রের খবর, গোয়েন্দাদের অনুমান বাংলাদেশ, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, চীন, লন্ডন, কানাডা, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন জায়গায় সারদার টাকা খাটছে। এর মধ্যে বাংলাদেশে সারদার টাকা রাজ্যের এক সাংসদের মাধ্যমে মৌলবাদী সংগঠন জামাতের হাতে পৌঁছেছে বলে অভিযোগ। সংশ্লিষ্ট সাংসদের আবার নিষিদ্ধ সংগঠন সিমির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগও উঠেছে। পুরনো সেই সম্পর্কের সূত্র ধরেই সংশ্লিষ্ট সাংসদের সঙ্গে জামাতের সম্পর্ক গড়ে ওঠে এবং সারদার টাকা বাংলাদেশে হাসিনা সরকার বিরোধী জঙ্গি কার্যকলাপে মদদ দেওয়ার জন্য ঢাকা পাঠানো হয় বলে অভিযোগ। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, সারদার টাকা বাংলাদেশের মৌলবাদী সংগঠন জামাতে ইসলামের কাছে পাচার করা হয়েছে কিনা তা জানতে চেয়েছে ঢাকা। বিষয়টি নিয়ে রিপোর্ট তৈরি করে খুব তাড়াতাড়ি বাংলাদেশ সরকারের কাছে পাঠাবে কেন্দ্র। এজন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে অর্থমন্ত্রক। সূত্রের খবর, কেন্দ্রীয় সংস্থা SFIO রিপোর্টেও সারদার টাকা বিদেশে পাচারের ইঙ্গিত মিলেছে। অর্থমন্ত্রক সূত্রে খবর, শুধু সারদাই নয়, বাকি বেআইনি সংস্থাগুলির টাকাও বিদেশে পাচার হয়েছে কিনা তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। গোয়েন্দাদের অনুমান সারদার 500 থেকে 600 কোটি টাকা বিদেশে পাচার হয়ে থাকতে পারে। এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। অঞ্জনবাবু, দেবনারায়ণবাবু খুব পরিষ্কার বলছেন, সেটা হচ্ছে সব স্টেটে এর আগে বিস্ফোরণ হয়েছে। তাহলে শুধুমাত্র পুলিশের অদক্ষতা, ইন্টেলিজেন্স ফেলিয়ার বলা হচ্ছে কেন? না না, এটা আমরা যেটা বলেছি, এটা অনেক দিন ধরেই আমরা বলছি, যে সবাই বলছেন রাজ্যের মানুষ, যে পুলিশকে এ রাজ্যে কাজ করতে দেওয়া হয় না। থানায় ঢুকে মারলে তো পুলিশ FIR করতে ভয় পাচ্ছে, কথা না। তোমার আজকে যেটা মূল ডিবেট, যে তৃণমূলে এই সারদার টাকা কোথায় গেল, এটাই তো বৃহত্তর ষড়যন্ত্র। খেয়াল করে দেখো, তৃণমূল বললেন কেন? সারদা তৃণমূল রাজনৈতিকভাবে এক করে দিচ্ছে। সারদার টাকা কোথায় গেল, ঠিক এই প্রশ্নটাই থামাতে চেয়েছিল তৃণমূল সরকার। সুপ্রিম কোর্টে তারা যে মামলা করেছিল, ওই বৃহত্তর ষড়যন্ত্রটা মানে সারদার টাকা কোথায় গেল, এই প্রশ্নটা করলেই ওরা চটে যাচ্ছিল। এবং দ্যাট ভেরি কোশ্চেন বাধা দেওয়ার জন্য সরকার চেষ্টা করছিল। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে সারদার টাকা কোথায় গেল, এই প্রশ্নটার উত্তর খোঁজাটা খুব জরুরি। কারণ পাপের টাকা অপরাধমূলক কাজেই যায়, এই সবসময় তাই হয়। এটা কে পেয়েছে, দেখা যাচ্ছে যে ইডি বর্ধমানে যাচ্ছে। যদি এখান থেকে কিছু বেরোয় ভয়ঙ্কর, তার কি কি না। পাশাপাশি বর্ধমানে আরেকটা, এবং ইডি মনে করছে যে আরো গত কয়েক মাসের মধ্যে দুটো ব্লাস্ট এমন হয়েছে যেটা মোডাস অপারেন্ডি একেবারে এই বিস্ফোরণের সঙ্গে সমান, কিন্তু সেটা সারফেসে আসেনি। মানে আমি বলবো যে মেটিয়া বুরুজ, তার আগে ইংলিশ বাজার, যেভাবে সারফেসে আনতে দেওয়া হয়নি, তাহলে কোথাও কি ভেতরে ভেতরে এইটা চলছিল? এই টাকা থেকে মৌলবাদী সংবাদ মাধ্যম বা মানুষ জানতে পারছিলেন না। এই ইডি বর্ধমানে গেছে, তারা কারণটা নিশ্চয়ই বলবেন, তদন্তটা চলছে। কিন্তু এই সারদার টাকা মৌলবাদীদের হাতে গেছে, এটা যদি যে থাকে তাহলে তো ভয়ঙ্কর। এ তো মানে এখন তো সেরকম একটা আশঙ্কা নানা কাগজে যা দেখছি। এখন সমস্ত ক্ষেত্রেই দেখবে তোমরা, যে সমস্ত ক্ষেত্রেই এই টাকাটা কিন্তু তো সদর্থে ব্যবহার হতে পারে না। আমি বলছি যে পাপের টাকা অপরাধমূলক কাজেই যায়। প্রবলেম হচ্ছে একটা, যে রাজ্যের মানুষের বিপন্নতাটা কোথায়, যে এই রাজ্যের সরকার, এই তৃণমূল সরকার যতক্ষণ ক্ষমতায় থাকবে, তারা এই ধরনের একটা ভয়ঙ্কর বিষয়কে শুধু যে সহযোগিতা করছে না, তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে। বাধা দেওয়ার চেষ্টা করছে, কি বলবেন দেবনারায়ণ? না না, এ তো ওরা বলবে কার 3 বছর আর 1 বছর এই পুলিশ কি 1 বছর? না না, এইখানে না, আমার দুটো প্রশ্ন। এই কলকাতাও বোম ব্লাস্ট হয়েছিল, আমেরিকান সেন্টার আক্রমণ হয়েছিল, এই বারুদের উপর রয়ে আছে আজকে থেকে না, এখান থেকে 20 ইয়ার্স আগে। এটা এই জিনিসটা আজকে অস্বীকার করে গ্রেফতার হয়েছিল। না না, শুধু তা না, আর কলকাতায় যেটা হয়েছিল সেখানে ওসি ট্রান্সফার হয়েছিল, অন্ধ্রপ্রদেশে ই হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, ওসি ট্রান্সফার হয়েছিল, গুজরাটে হচ্ছে। না না, একটা ভুল করতে এই যে একটা শাস্তি পেয়েছে। না না, আমার ট্রেনিং হচ্ছে, না না, আমি ঘটনা আর একটা ট্রেনিং সিস্টেম, এই দুটোর মধ্যে তফাৎ আছে। উনি চলেছেন, আমি একটা কথা বলছি, একটা কথা বলছি, প্লিজ দেবনারায়ণবাবু পরিষ্কার উনি বলছেন যে এখানে কিন্তু জেহাদি তৈরির ফ্যাক্টরি কোনোদিন হয়নি। হ্যাঁ, আমেরিকান সেন্টারে ঘটনা হয়েছে, আফতাব আনসারির ঘটনা হয়েছে, কিন্তু এইখানে এই বিস্ফোরকের কারখানা, জেহাদি তৈরির কারখানা। সুমন বাবু, আমি বলি, অন্ধ্রপ্রদেশে হায়দ্রাবাদে বিস্ফোরণ হচ্ছে, ধরা পড়ছে, পশ্চিমবঙ্গে টেনে নিচ্ছে।
গুজরাটে বিশ্বনাথ পশ্চিমবঙ্গ থেকে, তারপরে Safe মহারাষ্ট্রে passage, safe passage। এটা আজকে তখন না, Safe এটা passage। আজকে থেকে নয়। হ্যাঁ সেফ প্যাসেজ তো, তার মানেটা কি? ছিল এটা যে কিন্তু বারুদের উপর রয়েছে, এইখানে this is কারখানা আজকে হয়নি। নয়, today আমি থেকে বলছি নয়। সেফ প্যাসেজটা সেফ আমি আউট হয়ে অস্বীকার যায়নি তো, করছি না, কিন্তু আমি সেফ প্যাসেজটা একদিনে হয়নি যে আচ্ছা একটা bill একদিনে হয় না, একদিনে হয় না। দেবাশিস বাবু কি বলবেন? not 3 years। দেবাশিস বাবু এবং এই পুলিশ এই অপদার্থতা আপনার, এই পুলিশ এরা করলো কবে? সব তো উৎপাদন আপনাদের সময়, আর আজকে পুলিশ খারাপ হয়ে গেল। বেশ বামে এই পুলিশের অধোগতি শুরু দেবাশিস বাবু। প্রথম কথা হচ্ছে আমি শুরুতে দেবনারায়ণদের সাথে সম্পূর্ণ একমত এই জায়গায় যে ও যেখানে শেষ করলো সেটা হচ্ছে যে এই ধরনের চিটফান্ড কেলেঙ্কারি, এই ধরনের সন্ত্রাসবাদ, ব্লাস্টিং, এটা শুধুমাত্র আমাদের রাজ্যে গত 2-3 বছর ঘটছে এরকমটা নয়, এই দেশে বিদেশে বিভিন্ন সময় ঘটে। আলোচনাটা কিন্তু সেখানে আদপেই নয়, কেন দেবনারায়ণ ওখানে চলে যাচ্ছে জানি না। আলোচনাটা কিন্তু হচ্ছে যে এই সমস্ত কুকাজগুলো হওয়ার পর একটা রাষ্ট্রের দায়িত্ব চলে আসে, সেটা হচ্ছে তার যে সমস্ত কনস্টিটিউশনাল যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করতে হবে, করে এই ধরনের দুর্ঘটনাগুলোকে ইন্টারসেপ্ট করতে হবে, অ্যাড্রেস করতে হবে, তদন্ত করতে হবে, আনাট করতে হবে কারণটা কি এবং শাস্তি দিতে হবে। খামতি দেখছেন এইখানটাতেই কিন্তু মূল বিতর্কতে আমরা চলে যাচ্ছি। এই ব্লাস্ট হয়েছে এটা নিয়ে আলোচনা কেউ করছে না, ভাগ্যিস ব্লাস্টটা হয়েছিল, আমি এই কথা আবার বলছি। ভাগ্যিস সুদীপ্ত সেন হারিয়ে গেছিল পরিকল্পনা মাফিক কি পরিকল্পনা মাফিক না এটা বলছি না, ভাগ্যিস হারিয়ে গেছিল মানুষটা কয়েকদিনের জন্য, ভাগ্যিস ব্লাস্টটা হয়েছিল। তা না হলে কিন্তু তদন্তের ঘটনাটা কিভাবে হতো এই বিষয়গুলো আমরা জানতেই পারতাম না। 1, 2 আমরা যে জায়গায় আজকের আলোচনাটা করছি সেখানে কিন্তু পরপর 3-4টে কথা আছে। প্রথম কথা হচ্ছে একদম ঠিক, আমরা এটা নিশ্চয়ই সবাই মাথায় রাখছি যে তদন্ত চলছে, আমরা কেউ দায়িত্ব নিয়ে আঙুল চিহ্নিত করতে পারছি না, কিন্তু তদন্ত প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে বেরিয়ে আসছে, সেগুলোর উপর আমরা ডিবেট ডিসকাশন যাচ্ছি। একটা সূত্রের জায়গায় গিয়ে কিন্তু আজকের আলোচনাটা, সেটা হচ্ছে মাঝখানে কেন্দ্রে হচ্ছে জামাত, তার একটা দিকে হচ্ছে বোম ব্লাস্ট সন্ত্রাসবাদ, আরেকটা দিকে হচ্ছে লক্ষ লক্ষ মানুষের চিটফান্ডকে কেন্দ্র করে টাকা চোট যাওয়া। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন। একটা সূত্রের জায়গায় গিয়ে কিন্তু আজকের আলোচনাটা, সেটা হচ্ছে মাঝখানে কেন্দ্রে হচ্ছে জামাত, তার একটা দিকে হচ্ছে বোম ব্লাস্ট সন্ত্রাসবাদ, আরেকটা দিকে হচ্ছে লক্ষ লক্ষ মানুষের চিটফান্ডকে কেন্দ্র করে টাকা চোট যাওয়া, অর্থাৎ জামাত মাঝখানে ট্যাঙ্কার করছে জামাত, এবং তার দুটো দিকে রয়েছে সন্ত্রাসবাদ, এবং একটা দিকে লক্ষ লক্ষ মানুষের হারিয়ে যাওয়া, লুট হয়ে যাওয়া টাকা। তাহলে এই কথাটা বলতে গিয়ে আমাদের চলে আসছে দুটো বিষয়। 1, সুপ্রিম কোর্ট 44টা কোম্পানির উপর যখন ভার্ডিক্ট দিল এবং তারপর যখন সিবিআই ইন্টারভেন করলো, তার আগে কিন্তু রাজ্যের একটা মেশিনারি ওই তদন্ত, আমরা আঙুল তুলতে চাই না এবং কেউ পারে না তুলতে, 1 বছর ধরে কিন্তু চিটফান্ড কেলেঙ্কারি হওয়ার পর রাজ্যের তরফে তদন্ত হয়েছে। আমি শুধু তথ্যটা সবার জানা তথ্য জাস্ট রিটারেট করছি। এই 1 বছর তদন্ত চলবার পর এবং শ্যামল সেন কমিশনের বৈধ অবৈধ ছেড়ে দিন, আছে কমিশনটা এবং রাজ্য সরকারের যে মেটেরিয়াল আমাদের সামনে এসছে, যে ইনফরমেশন পাবলিক ডোমেনে এসছে ওই যে চিটফান্ড কেলেঙ্কারিকে কেন্দ্র করে, সেটা কতটা আর গত 4 মাসে কতটা এসছে। 1 মিনিট জয়দা। 2 নম্বর কথা হচ্ছে বোম ব্লাস্ট হয়েছে, এটা আপত্তি নেই, এটা আপত্তি নেই মানে কারোর দিকে আপত্তি নেই, যেটা দেবনারায়ণ দা বলছে ওই কথাটা বলছি যে বোম ব্লাস্ট শুধুমাত্র এখানে কনফাইন না, বহু জায়গায় হচ্ছে, প্রশ্নটা অন্য জায়গায়। সেই বোম ব্লাস্টটা হওয়ার পর তাকে অ্যাগ্রেসিভ ভাবে তদন্ত করার প্রশ্নে এবং তদন্ত করতে গিয়ে যেটুকু প্রশ্ন ইতিমধ্যে উঠে পড়েছে, আমি একটা কথা আমি বলছি ইন রিসেন্ট টাইমস এনআইএ কে কোন রাজ্য আটকায়নি। এটার সঙ্গে জুড়তে হবে একটা খুব চিন্তার কারণ, যে আমরা সবাই যদি এটাকে কন্ডেম করি, মনে করি যদি সারদার টাকা জামাতে গিয়ে থাকে এবং জামাত সেই টাকা দিয়ে এখানে এই বিধ্বংসীমূলক কাজ করে থাকে, যদি আমি বলছি সেটাও যদি হয়ে থাকে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কেন একবারও সেই ব্যাপারে মুখ খুলছেন না বা সেটাকে কন্ডেম করছেন না? উনি সবাইকে কন্ডেম করেছেন। ভারতের মধ্যে 2 তারিখের ঘটনা উনি 17 তারিখে বলেছেন যে দেশবিরোধী যা হয় সব খারাপ, কিন্তু একবারও বলেননি যে
এই যারা এসে অন্যদিক থেকে এসে আমাদের এখানে করলো, আমি হতে দেব না, আমি এটাকে কন্ডেম করছি। জামাত বলে নামটাকে কেন উনি কন্ডেম করছেন না, এটা আমার কন্ডেম করেছে কেন্দ্রীয় সরকারকে, যুক্তরাষ্ট্র কাঠামো মানছে না। আমাদের আপনাদের কন্ডেম করেছে দেশের মধ্যে টাকা আসা বা হাওয়ালায় টাকা বাইরে পাচার করা, কি ঠিক ঘটনাটা? বারবার ভারতীয় রাজনীতিতে এই শব্দটা কেন উঠে আসে? দেখুন। আর কয়েক মিনিটের মধ্যে 7 সমুদ্র পারে পৌঁছে যাবে কয়েকশো কোটি টাকা। বছরের পর বছর এভাবেই কাজ করে চলেছে বিশ্বজোড়া হাওয়ালা নেটওয়ার্ক। নিয়ম নজরদারিহীন এই নেটওয়ার্কই এখন জঙ্গিদের লাইফলাইন। কিভাবে কাজ করে হাওয়ালা নেটওয়ার্ক? কিভাবে মুহূর্তের মধ্যে দেশের সীমা পার করে কয়েক হাজার কিলোমিটার দূরে পৌঁছে যায় কোটি কোটি টাকা? সূত্রের খবর, দেশের প্রতিটি শহরে শতাধিক হাওয়ালা এজেন্ট রয়েছে। এরা নিজেদের মধ্যে একটি সিন্ডিকেট তৈরি করে কাজ করে। দেখে নেওয়া যাক কিভাবে কাজ করে এই সিন্ডিকেট। ধরুন আপনি কলকাতা থেকে মুম্বাইয়ে আপনার আত্মীয়র কাছে 10 কোটি টাকা পাঠাবেন। আয়করের ঝামেলা এড়াতে আপনি ব্যাংকের পরিবর্তে হাওয়ালা এজেন্টের কাছে গেলেন, 10 কোটি টাকা তাকে দিলেন। তখন ওই এজেন্ট আপনার কাছে একটি নোটের নম্বর চাইবে। আপনি আপনার আত্মীয়কে মুম্বাইয়ে ফোন করে তার কাছে থাকা একটি 10 বা 100 টাকার নোটের নম্বর জিজ্ঞেস করলেন। তারপর সেই নম্বর আপনি দিলেন ওই এজেন্টকে। এজেন্ট তখন নম্বরটি নিয়ে ফোন করলেন মুম্বাইয়ের এজেন্টকে। ফোনে কলকাতার এজেন্ট মুম্বাইয়ের এজেন্টকে বলল এবিসি নম্বরের একটি নোট নিয়ে একজন যাবে আপনার কাছে, তাকে 10 দিয়ে দেবেন। এরপর ওই নোটটি নিয়ে আপনার মুম্বাইয়ে আত্মীয় মুম্বাইয়ের ওই এজেন্টের কাছে গেলেই 10 কোটি টাকা পেয়ে যাবে। গোটা বিষয়টি হয়ে যাবে আধ ঘন্টারও কম সময়। সূত্রের খবর, শুধুমাত্র কলকাতাতেই এমন 250 থেকে 300 হাওয়ালা এজেন্ট কাজ করছে। এদের মধ্যে আবার কয়েকটি ভাগও রয়েছে। কেউ কাজ করে লাখের কম অঙ্কের টাকা নিয়ে, কেউ লক্ষাধিক, কেউ কোটির বেশি অঙ্কের টাকা নিয়ে। 1 লক্ষ টাকা পাচারের জন্য 400 থেকে 600 টাকা কমিশন নেয় এই হাওয়ালা এজেন্টরা। তবে কেউ যদি এক এজেন্টের মাধ্যমে নিয়মিত টাকা পাঠান, সেক্ষেত্রে কমিশনে ডিসকাউন্টও মিলতে পারে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। আমাদের এই পর্বের 4 জন অতিথি ঠিক কি বললেন দ্রুত একবার দেখে নেবো এক ঝলকে। এখনকার দ্বিতীয় প্রশ্ন, হরিয়ানা মহারাষ্ট্রে জয় পেয়ে বিজেপি উজ্জীবিত, পরের টার্গেট কি পশ্চিমবঙ্গ? দেখুন প্রশ্ন। এই পর্বে আলোচনার জন্য আমার একদিকে আছেন দেবীপ্রসাদ রায়, কংগ্রেসের নেতা, আরেক পাশে আছেন উদয়ন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক, অন্যদিকে আছেন বিজেপি নেতা প্রদীপ ঘোষ এবং ঈশানী নস্কর অধ্যাপক। দিল্লি থেকে সরাসরি এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সিদ্ধার্থ নাথ সিংহ, রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা। আমি আসবো, কিন্তু তার আগে প্রশ্ন, গতকাল যে বিপুল জয় পেল 2টি রাজ্যে বিজেপি, তারপর পরবর্তী টার্গেট হিসেবে বিজেপি কি বেছে নিল পশ্চিমবঙ্গকে? দেখুন। মহারাষ্ট্র ও হরিয়ানায় বিজেপির জয় একটি কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা হলো এই দু রাজ্যে বিজেপি কোনোদিনই অত্যন্ত শক্তিশালী বলে পরিচিত নয়। আর তাই সীমিত সামর্থ্যের মধ্যে এই 2 রাজ্য দখল করা গেলে কেন পশ্চিমবঙ্গ নয়, এ প্রশ্নেই এখন ঘোরাফেরা করছে বিজেপির অভ্যন্তরে। এই নির্বাচনের ফলাফল অবশ্যই এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মনোবল বাড়াবে। সুপার সানডের আগে পর্যন্ত হরিয়ানায় বিজেপির পরিস্থিতির সঙ্গে অনেকেই পশ্চিমবঙ্গের মিল খুঁজে পাচ্ছেন। দিল্লির আগোয়া জাট বলয় বিজেপির সাংগঠনিক শক্তি বরাবর ক্ষীণ বলে পরিচিত, যা কিছুদিন আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে ছিল। হরিয়ানা সবকটি আসনে যোগ্য প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা ছিল না বিজেপির। কিছুদিন আগে একই হাল ছিল এ রাজ্যেও। হরিয়ানায় সে অর্থে বিজেপির কোনো বড় মুখ নেই, পশ্চিমবঙ্গেও সেরকম দাপুটে নেতার অভাব। গতবার হরিয়ানায় মাত্র 4টি আসন পেয়েছিল বিজেপি, আর এবার 1 লাফে ম্যাজিক ফিগার পেরিয়ে 47। একইভাবে এ রাজ্য বিজেপির বিধায়কও এখন মাত্র 1। 2016 রাজ্য বিজেপিরও লক্ষ্য সেটাকে ম্যাজিক ফিগার পার করানো। মহারাষ্ট্রে হরিয়ানার মতো অবস্থা না হলেও বিজেপি কোনোদিনই অত্যন্ত শক্তিশালী বলে পরিচিত নয়। এমনকি এবারও রাজ্যের সবকটি আসনে প্রার্থী দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বিজেপিকে। শিবসেনার সঙ্গে জোট হওয়ার পর থেকে বিজেপি মহারাষ্ট্রে মূলত ছোট শরিক হিসেবেই থেকে গিয়েছে, কিন্তু একা লড়ার ঝুঁকি নিয়ে সেই বিজেপি এখন এক লহমায় মহারাষ্ট্রের সবচেয়ে বড় দল। আর তাই বিজেপির মনে এখন একটাই প্রশ্ন, মহারাষ্ট্র হরিয়ানায় সম্ভব হলে কেন পশ্চিমবঙ্গে নয়? এবিপি আনন্দ। প্রদীপদা, এখনো পর্যন্ত শিবরাত্রির সলতে বলে একটা কথা আছে না, একজন বিধায়ক শ্রমিক ভট্টাচার্য 16 স্বপ্ন দেখছেন, বাড়াবাড়ি করছেন না? ঠিক এখানে এই মুহূর্তে আসার আগে
ভারতীয় জনতা পার্টির উলুবেড়িয়া একটা আইন অমান্য ছিল, উলুবেড়িয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে সেখানে গিয়েছিলাম। তো ব্যাপক, মানে এটা কখনোই আমরা আশা করি বিজেপির 3-4% ভোট অন অ্যাভারেজ, সেখান থেকে 16-17% আপনাদের গ্রোথ হয়েছে, এ কথা কংগ্রেস এমনকি তৃণমূল কংগ্রেস সিপিএমও না মানবে, কিন্তু সেটা থেকে 2016-এ ক্ষমতা দখলের স্বপ্ন দেখাটা বাড়াবাড়ি না? কেন বাড়াবাড়িটা হবে কেন? যদি 1 থেকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার ক্ষমতায় আসতে পারেন, লোকসভার একটা আসনে একসময় দিদিমণি ছিলেন, 1 থেকে 18 বলছেন, 1 থেকে 19 হয়েছিল। তারপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে তিনি যেন তেন প্রকারেণ ক্ষমতায় চলে এলেন সোনিয়া গান্ধীকে ধরে। এখন পশ্চিমবাংলায় সেই ক্ষমতায় আসার পর তৃণমূলের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মানুষ আস্তে আস্তে ওদের কাছ থেকে সরে যাচ্ছে, যেমন বামফ্রন্টের কাছ থেকে সরে গেছিল, তেমন 2016-র আগে ব্যাপকভাবে সরে যেতে শুরু করেছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে ইতিমধ্যে সব জায়গায়। ফাইন, আমি যাব। মিঠুবাবু, এটা বলুন, বিজেপিকে রুখতে অন্য কোনো শক্তির সঙ্গে হাত মেলানোর কথা ভাবছে কংগ্রেস? অনেকে বলছে কংগ্রেস তৃণমূলের আবার জোটে আসা সময়ের অপেক্ষা। বিজেপির সাথে যে কংগ্রেসের মতাদর্শগত লড়াই, সেই লড়াইটা এই রাজ্যে সীমাবদ্ধ নয়, সেই লড়াইটা সার্বিকভাবে জাতীয় স্তরে, এবং জাতীয় স্তরে যেখানে যেখানে ধর্মনিরপেক্ষ শক্তিগুলো একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে লড়েছে, সেখানে বিজেপিকে নস্যাৎ করতে, দুর্বল করতে, হারিয়ে দিতে সক্ষম হয়েছে। তার থেকে নিশ্চয়ই একটা বার্তা উঠে আসছে যে আপনি বুঝতে পারবেন না এই রাজ্যে কংগ্রেস ক্রমশ একটা মার্জিনালাইজ পাওয়ারে পরিণত হচ্ছে, তো এরপরে আপনাদের জোট না বাঁধলে বিজেপিকে রুখতে পারবেন? এই রাজ্যে কংগ্রেস হিসেবে লোকসভার দৃষ্টিকোণ থেকে একমাত্র 84 সালে ইন্দিরাজির সহানুভূতির হাওয়াতে 16টি আসন পাওয়া ছাড়া কোনো সময়ে কোনো খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি, নির্বাচনী সাফল্য দেখাতে পারেনি। এই রাজ্যে 1972 সালের পরে 218টি আসন পাওয়ার পরে কংগ্রেস পরবর্তীকালে কখনোই এককভাবে সংখ্যাগরিষ্ঠ হওয়ার জায়গায় আসতে পারেনি। ফলে এই রাজ্যে কংগ্রেসের অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে বিজেপি এবং কংগ্রেসের লড়াইয়ের চেহারা কি হবে সেটা বিবেচিত হবে না। সার্বিকভাবে রাষ্ট্রীয় স্তরে, জাতীয় স্তরে, আপনি বলছেন জাতীয় স্তরে একটা সাম্প্রদায়িক শক্তিকে রুখতে ধর্মনিরপেক্ষ শক্তির একত্রীকরণের যে দাবি, সেই দাবির প্রতিফলনে পশ্চিমবাংলায় কি হবে, মানে আমি পশ্চিমবাংলায় বসে জাতীয় স্বার্থের প্রতিফলন ঘটবে। আমি একজন জাতীয় নেতাকে চলে যাব, सिद्धार्थनाथ सिंह। सिद्धार्थनाथ जी, मैं देख रहा था कि कोलकाता से मुंबई का डिस्टेंस बाय रोड है 1998 किलोमीटर और चंडीगढ़ से कोलकाता का डिस्टेंस है 1715 किलोमीटर। तो महाराष्ट्र और हरियाणा के बाद आपका विजय रथ क्या पश्चिम बंगाल तक आ पाएगा 2016 के अंदर? क्या लगता है आपको? देखिए, पहले तो बिहार जाएगा और फिर बिहार से जो बगल में लगा हुआ है वो वेस्ट बंगाल 2016 में है, तो झारखंड और बिहार होते हुए हम लोग वेस्ट बंगाल आएंगे। तो ये विजय जो रथ है वो विजय रथ भारतीय जनता पार्टी का नहीं है, वो जो रथ है वो इस आम आदमी का है, जिन लोगों को, चाहे वो कांग्रेस हो, तृणमूल कांग्रेस हो या जेडीयू हो, उन लोगों ने उनका शोषण किया है, उन लोगों के साथ मजाक किया है, उन लोगों को तकलीफें दी है और जाति की और मुझे तो ऐसा लग रहा है कि आम आदमी का स्लोगन भी आप आपसे छीन रहे हो। उठा सकते थे तो उठाया है। कल्याणीज नेचर प्योर प्रेजेंट्स घंटा खानेक संगे सुमन। कल्याणीज नेचर प्योर प्रेजेंट्स घंटा खानेक संगे सुमन। मुझे बिल्कुल लग रहा है कि आम आदमी पार्टी का स्लोगन भी आप छीन रहे हो, वो छोड़िए, लेकिन 2016 अभी 3 साल भी बाकी नहीं है, तो आपको क्या लगता है इस 3 साल में क्या मैजिक कर पाएगा? अभी तक आपका एक एमएलए है, एक एमएलए बस। अब क्या आप जीतने की 2016 में जीतने की सपने कैसे देख रहे हैं? जब चुनावी दो बाई इलेक्शन करवाए तो एक तो जीते हैं, तो 50% हमारी सक्सेस हो गई है बाई इलेक्शन में। अब वो समय आ जाएगा 2016 तक कि हम और जीतेंगे। केएमसी में इन लोग की बुरी हाल होने वाला है, टीएमसी का। तो देश की जो जनता है वो वेस्ट बंगाल की जनता से अलग नहीं है।
वेस्ट बंगाल भी भारत का पार्ट है, और जिस प्रकार से भ्रष्टाचार बढ़ा है शारदा स्कैम को लेकर, जिस प्रकार से आतंकियों को एक सेफ हेवन बना दिया है टीएमसी की सरकार, ममता जी की सरकार ने, उससे बंगाल की जनता बहुत नाराज है। और इन लोगों को लगता है कि जो बांग्लादेश से इंफिल्ट्रेटर्स आते हैं, बिल्कुल वो उन लोगों को, जो बंगाली मुस्लिम्स हैं, वो उन लोग को पनाह देंगे। तो इन लोगों की सोच मुझे समझ में आ गया सिद्धार्थनाथ जी कि बंगाल के मुसलमान, मैं आपके बातों से जो मतलब कर पा रहा हूं कि साथ देंगे। 2015 में अगले साल नगर निगम चुनाव है, और वो नगर निगम चुनाव अभी आपका टारगेट है, दैट इज अ स्टेपिंग स्टोन। उसके बाद आप 2016 की बात सोच रहे हैं। तो 3 मुद्दों के बारे में आपने कहा, एक सारदा, दूसरा है आतंकवाद, जो वी आर नॉट थिंकिंग, हम वर्क कर रहे हैं उस पे। अच्छा फाइन, आप मेहनत कर रहे हैं, आप कोशिश कर रहे हैं, आप बिल्कुल कॉन्फिडेंट है, मैं मान लिया। तो 3 मुद्दों के बारे में पता चल रहा है, एक है सारदा, 2 है बर्धमान में जो हुआ है उससे जो लार्जर आतंकवादी छवि है देश का और राज्य का, और तीसरा इन्फिल्ट्रेशन। तो ये 3 मुद्दा क्या आपका खास मुद्दा होगा 2015 नगर निगम चुनाव और 2016 विधानसभा चुनाव में? आपके बातों से मुझे ऐसा लग रहा है। देखिए, मुद्दे और भी होंगे जब आप केएमसी के नगर निगम चुनाव की तरफ जाएंगे। जिस प्रकार से भ्रष्टाचार नगर निगम में भी हो रहा है, केएमसी में अभी हाल में ही 25 करोड़ रुपए का जो टैक्स बेनिफिट दिया है एक फिल्म इंडस्ट्री के आदमी को, जो सिंगापुर भी गए थे ममता बनर्जी के साथ। और भी इश्यूज हैं जो आपकी केएमसी के अंदर जो प्रॉब्लम्स है, रोड को ले लीजिए, सीवेज को ले लीजिए, ये जितने भी इश्यूज हैं, जो एक स्वच्छ भारत का जो निर्माण करना है वो स्वच्छ कलकत्ता का नहीं कर पा रही है वहां की टीएमसी की जो कॉरपोरेशन है। तो ये सब चीजों को लेके एक बेटर विजन के साथ बीजेपी एक ऑल्टरनेट बनते हुए टीएमसी को केएमसी चुनाव में हराएगी, और वहीं से हमारा रथ 2016 तक की चलेगा। आपको एज ऑफ नाउ मेरा लास्ट सवाल यह होगा कि इस राज्य में बहुत सारे जगह है जहां 27% से 30% मुस्लिम वोट है। अगर वोट बैंक का रिलीजियस पोलराइजेशन हो तो उसको जो नेगेटिव इफेक्ट है वो भी बीजेपी को जरूर, उसको भी धक्का लगेगा। आपको क्या लगता है, पोलराइजेशन अगर हो गया तो वो वोट तो और कंसंट्रेटेड हो जाएगा? आप मुझे इंटरप्ट ना करें तो मैं 1 मिनट में इसका जवाब देना चाहता हूं। बोलिए बोलिए प्लीज। ये क्लैरिटी रख लीजिए, बंगाल का मुसलमान वो कभी भी आतंकी नहीं हो सकता, ना ही वो आतंकवाद को प्रमोट करेगा। बंगाल का जो मुसलमान है वो उतना ही राष्ट्रभक्त है जितने हिंदू हैं। लेकिन जिस प्रकार से इलीगल इमिग्रेशन इन्फिल्ट्रेशन हो रहा है बांग्लादेश से, उसको टीएमसी, कांग्रेस और सीपीएम सोचते हैं कि ये जो लोग आ रहे हैं उनको, ये जो बंगाल के मुस्लिम्स हैं वो सपोर्ट करेंगे और उनको क्लब कर एक ही वोट बैंक बन जाएगा जो जिसके लिए वो अपीजमेंट करते हैं। कोई अपीजमेंट की नहीं जरूरत है। ममता बनर्जी ने कहा था भाषण नहीं, भात चाहिए। ये भूल जाते हैं कि बंगाल की जनता कह रही है ममता जी हमें जिहाद नहीं, हमें जॉब चाहिए, हमें जस्टिस चाहिए। ये है नारा एक्चुअल बंगाल का। शुक्रिया आपको। उदयन दा की बोलবেন একদম পরিষ্কার ভাবে বিজেপির বক্তব্য সিদ্ধার্থনাথ সিং ক্লারিফাই করলেন। না, বক্তব্য কিছুই নেই। বক্তব্য হচ্ছে সত্যি পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির মুখের অভাব। কারণ সিদ্ধার্থনাথ সিংকে এখন পশ্চিমবঙ্গ নিয়ে ভাবতে হচ্ছে এবং পশ্চিমবঙ্গ নিয়ে রাজ্য স্তরে কোনো বিজেপি নেতাকে সেভাবে ভাবনা চিন্তার শরিক হতে দেখা যাচ্ছে না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মহারাষ্ট্রে কেন এতদিন বাদে বিজেপি জিতলো এটাই একটা আশ্চর্যের বিষয়। কারণ বিজেপির আসল যে হিন্দুত্বের যে রাজনীতির যে মূল জায়গা সেটাই হচ্ছে মহারাষ্ট্র। আপনারা জানেন জিতলো শুধু না, জোট ভেঙে। হ্যাঁ, জোট ভেঙে জিতলো, এত বছরের জোট ভেঙে, আশ্চর্যের বিষয়। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। এর আগে 1925 সালে আরএসএস মহারাষ্ট্রেই তৈরি হয়েছিল এবং 1925 থেকে আজকে এতদিন লাগলো যে একটা হিন্দুত্ববাদী দলের সেখানে ক্ষমতায় আসতে।
তার প্রধান কারণ হচ্ছে শিবসেনা সেই স্পেসটাকে আটকে রেখেছিল। তারা একটা রিজিওনাল আউটফিট থেকে তারা ক্রমশ রিজিওনালিজম এবং হিন্দুত্বের পলিটিক্স দুটোকেই গ্রাস করে রেখেছিল। সেই জায়গা থেকে সরে গিয়ে এবারে বিজেপি সেখানে একটা রিজিওনাল তাস খেলেছে, সেটা হচ্ছে অখণ্ড মহারাষ্ট্রের যে বিদর্ভের বিরুদ্ধে একটা, শুধু তাই না, বলেছেন আমি ইস্যুগুলোর অ্যানালিসিস করেছি, সেখানে কিন্তু ডেভেলপমেন্ট বড় ইস্যু না, ডেভেলপমেন্ট ছিল, কিন্তু মোদি ছিল। আশ্চর্য হচ্ছে এই কারণে যে মহারাষ্ট্রে অনেক আগে বিজেপির ক্ষমতায় আসা উচিত ছিল, যে কারণে পশ্চিমবঙ্গে বিজেপি আসতে পারছে না, কারণ এখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রসেসটা বিজেপি সেভাবে করতে পারেনি বা আরএসএস সেভাবে করতে পারেনি, যেটা মহারাষ্ট্রে অনেক আগে থেকে করতে পেরেছিল। কিন্তু এই জন্যই আশ্চর্য যে এতদিন বাদেও তারা ক্লিন মেজরিটি মহারাষ্ট্রে পেল না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সূর্য আর সূর্যের রোদ এক জিনিস নয়। পশ্চিমে সূর্য উঠেছে বলে পশ্চিমবঙ্গে তার আঁচটা পাচ্ছি আমরা, কিন্তু সেটা সূর্য নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিকে বুঝতে গেলে কিন্তু আমাদের অন্য খাতে বুঝতে হবে। সিদ্ধার্থনাথ সিং অনেক কথা বললেন, তার মধ্যে বারবার তিনি অনুপ্রবেশকারী ইস্যুটাকে বড় করে দেখাতে চাইছেন। বিজেপি এটা এখন একটা বড় ইস্যু করেছে, কিন্তু গত বছর 2013 সালের উইন্টার সেশনে পার্লামেন্টে দ্বিতীয় ইউপিএ সরকার যখন স্থল সীমান্ত চুক্তি আনার জন্য যে নেসেসারি অ্যামেন্ডমেন্টটা এনেছিল পার্লামেন্টে, তার বিরোধিতা করেছিল, সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল বিজেপি। ফাইন, আমি এই পয়েন্টে আসবো, ঈশানী দেবীর কাছে আসবো। ঈশানী, একটা জিনিস আমায় বলুন, সেটা হচ্ছে যে আরএসএস এর জন্মভূমিতে এতদিন পরে বিজেপি সাফল্য পেল, অনেকে সেইটা থেকে ভাবছেন যে এই মোদি ঝড় এর একটা এফেক্ট এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতেও পাবে বিজেপি, কি বলবেন? দেখুন, এইটা না খুব সরলীকরণ হয়ে যাচ্ছে, যে প্রত্যেকটা রাজ্যের তো নিজস্ব রাজনৈতিক চরিত্র আছে, নিজস্ব ইতিহাসও আছে, এবং আমাদের রাজ্যে আপনারা যদি দেখেন, আমরা সবাই জানি দীর্ঘদিন ধরে একটা রাজনৈতিক দলের এখানে দখল ছিল, তার দৌর্বল্যের সুযোগে আরেকটা রাজনৈতিক দল উঠে এসছে, এবং তার রাজনৈতিক দুর্ভাগ্য খুব তাড়াতাড়ি পেরিয়ে এসছে, ফলে আরেকটা রাজনৈতিক দলের এবং একাধিক রাজনৈতিক দলের এসছে। এখন এইখানে আমরা এবং আমরা খুব ভালোভাবে জানি যে ক্যালকুলেশনসগুলো অন্যান্য রাজ্যের ক্ষেত্রে, এমনকি মহারাষ্ট্রের কথা উদয়নবাবু বলছেন, এমনকি হরিয়ানার কথা আমরা যেহেতু জানি, কিন্তু আমাদের ক্ষেত্রে তো সেটা ঠিক একদম অবিকল নয়। আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে আমাদের নির্বাচনী প্রক্রিয়াটাকে ভাবি। মানুষ কিন্তু ঠিক এই মুহূর্তে যেটা আমরা ভাবছি যে একটা ঝড় আসবে, হ্যাঁ, এই যে আরেকটা ভাবনা আছে, সেটা হচ্ছে যে এখন ভায়াবল অল্টারনেটিভ এই মুহূর্তে লেফট নয়, লেফট অনেক দুর্বল হয়ে গেছে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ইস্যুগুলো, সেইটাকে বিজেপি একটা শেপ দেওয়ার চেষ্টা করছে, কেন্দ্রে তারা ক্ষমতায়, সেখানে যাদের শক্তি বৃদ্ধি একটা হয়েছে। দেখুন, আমাদের এখানে সবসময় এরকমই হয়েছে, বারিং আর্লি 70s এর আগে, যে যখনই কেন্দ্রে কোনো অন্য শাসন রয়েছে, আমাদের এখানে ঠিক বিপরীত শাসন রয়েছে, এবং এটা তো স্বাভাবিক যে কেন্দ্রের তরফ থেকে একটা চাপ আসবে, কিন্তু এটা ডিপেন্ড করছে যে আমাদের কি রাজনৈতিক যে জায়গাটা আছে সেটা আমরা কিভাবে ব্যবহার করব। আমাদের এই মুহূর্তে যে প্রশাসনিক দুর্বলতা দেখা দিয়েছে সরকারের, এমন কি আমি এইটুকু বলবো, আমার মনে হচ্ছে একটা মরাল ব্যাংক্রাপসিরও একটা জায়গা আস্তে আস্তে তৈরি হচ্ছে। কিন্তু এই ইস্যুগুলো অ্যাকচুয়ালি কতটা জোরদার হবে 2016 অবধি ব্যাপারটাকে টেনে নিয়ে যাওয়ার মতন। যদি আমরা ধরতাম যে এই মুহূর্তেই একটা নির্বাচন আসন্ন, এই মুহূর্তে এই সময়, তাহলে হয়তো ঝড় শব্দটা খানিকটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হতো, কিন্তু এইটা 2016 অবধি, এমনকি 2015 অবধিও ব্যাপারটা কতটা আমরা জিবিয়ে রাখতে পারবো, রাজনৈতিকভাবে ভোট ব্যাংকে তার প্রতিফলন করবে। প্রদীপবাবু, সব থেকে বড় অভিযোগ যেটা দিয়ে উদয়নদা শুরু করলেন, বিজেপির মুখ কোথায়? এই রাজ্যে বিজেপির মুখ নেই। ঠিক, উদয়নবাবু কিন্তু পাশাপাশি আর একটা ঘটনা দেখলেন না, হরিয়ানাতেও কিন্তু বিজেপির কোনো মুখ ছিল না, কিন্তু সেই হরিয়ানাতে ম্যাসিভ ভিক্টরি হয়েছে ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি জিতবে এই কারণে, মুখ কে এলো কি গেল সেটা বড় কথা না, 4 থেকে 47 এতটা গ্রোথ ন্যাচারালি। আবার সেটাই বলছি, এখানে মানুষ কংগ্রেসকে দেখেছে, কংগ্রেস কি করতে পারে, কি করেছে, বামফ্রন্টকে দেখেছে, এবং 3.5 বছর ধরে তৃণমূল কংগ্রেসকে দেখেছে। এখন মানুষ পরিবর্তন নয়, মানুষ পরিবর্তনের হাত থেকে পরিত্রাণ চাইছে। যেভাবে আমার কথা বলি, মানুষ পরিবর্তনের হাত থেকে পরিত্রাণ চাইছে, এবং সেই পরিত্রাণ এই মুহূর্তে কংগ্রেস দিতে পারবে না। তৃণমূল বামফ্রন্টকেও মানুষ বিশ্বাস করছে না, এত তাড়াতাড়ি ফেরত আনবে না। তাহলে অল্টারনেটিভকে, কারণ এই পশ্চিমবাংলায় কংগ্রেস টেস্ট হয়েছে,
তৃণমূল টেস্ট হয়েছে, বামফ্রন্ট টেস্ট হয়েছে, বিজেপি কিন্তু এই রাজ্যে টেস্ট হয়নি। অন্য রাজ্যে কি হয়েছে না হচ্ছে সেটা পরের কথা। ইংরেজি প্রবাদ মনে পড়ে যাচ্ছে যে পুডিং এর স্বাদ তখনই পাওয়া যায় পুডিংটা টেস্ট করলে। কোনো অ্যাডভান্টেজ পাবে কি বিজেপি, যে এখনো পর্যন্ত রাজ্যে ক্ষমতায় কোনোদিন আসেনি জাতীয় শক্তি কংগ্রেস, যদিও 3.5 দশক আগে এ রাজ্য শাসন করেছে? কি মনে হয় আপনার এই যে ভার্জিনিটির সুযোগটা, আমি রাজনৈতিক ক্ষেত্রে বলছি, পাবে বিজেপি? একটু সময় দিয়ে উত্তর দিতে দেবেন? সময় দিয়ে উত্তর দিতে এই জন্য দিতে বলছি যে 1 নম্বর হলো যে আপনারা ক্যাপশন রেখেছিলেন যে মহারাষ্ট্র হরিয়ানাতে মোদি ঝড়, পরের টার্গেট কি বাংলায়। এর আগে একটা 2 দিন আগে অন্ধ্রপ্রদেশে ঝড় হয়েছে হুদহুদ। তো ঝড়ের বার্তা থাকলে একটা প্রস্তুতি নিতে হয় যে ঝড়ের মোকাবিলা কিভাবে করতে হবে যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ন্যূনতম হয়, সামান্যতম হয়। তো যদি মনে করি একটা ঝড় আসছে, হ্যাঁ, কিন্তু সময় পেলেও কি মিঠুন আপনারা পারেন? মানে লোকসভায় পারলেন না, একটু বলি, হরিয়ানা মহারাষ্ট্র পারলেন না, একটু বলি, আমি সেটা যাব, একটু বলি। ঝড় যদি আসে তাহলে আমাকে বুঝতে হবে যে আমার এখানেও ছত্তিশগড়ের মতো হয়তো বলা হবে 50টা গ্রাম পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়ে বলবে হিন্দু ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। যদি ঝড় আসে তাহলে আমার এখানেও মহন্ত আদিত্যনাথের মতো কেউ বলবে লাভ জেহাদের বিরুদ্ধে লড়াই করো, মুসলমানরা হিন্দু মেয়েদের বিয়ে করছে তাকে আটকাবার চেষ্টা করো। যদি এখানে ঝড় আসে তাহলে আমার এখানেও ডাংসের মতো কোনো গির্জা পোড়াবার চক্রান্ত হতে পারে। আমাকে এইগুলোর ক্ষেত্রে প্রস্তুতি নিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার কাছে সিলভার লাইনিং, আমার কাছে রূপলি রেখা এটাই যে এখনো পর্যন্ত ভারতবর্ষের লার্জার সেগমেন্ট অফ দি ইলেক্টোরেট has not voted for either BJP or NDA. আপনি বলছেন হরিয়ানায় মুখ ছাড়া জিতেছে। হরিয়ানা এবং উত্তর ভারতে what really simmers in political life which has affected all the political parties is the casteism. আজকে হরিয়ানাতে চেষ্টা, আপনি বললেন যে প্রস্তুতি, কি প্রস্তুতি আমার মিঠুদা আপনি বলুন। সেটা হচ্ছে রাহুল গান্ধী 4টে সভা করেছে, সোনিয়া গান্ধী 6টি সভা করেছেন। আমি প্রস্তুতি যদি বলি, আপনাদের জাতীয় পর্যায়ে সবথেকে বড় দুটো মুখ নরেন্দ্র মোদী 27টা সভা করেছেন। প্রস্তুতিতে কংগ্রেসের ঘাটতি ছিল না? 27টা সভা করে সরকার দিতে পারেনি। আমি 15 বছর ক্ষমতায় ছিলাম, আমি 15 বছর ক্ষমতায় জোটের সাথে ক্ষমতায় ছিলাম। আমার হরিয়ানায় কবে মিঠুদা আপনি আমার কবে জাতপাত এবং এই গোষ্ঠীর বেসিসে ভোট হয় না? চিরকাল তাই হয় স্বাধীনতার পর থেকে। বলতে দিচ্ছ না, কথাটা হচ্ছে যে হরিয়ানা 67 সালে জন্মেছে, তারপরে কোনোদিন হরিয়ানা এক সরকার দুবার আসেনি, একমাত্র হুডার সময়ে দুবার এসছে। ক্ষমতায় কারা আছে অন্য কথা, আপনার এখানে ম্যাক্সিমাম আমি বলছি 8% কংগ্রেসের ভোট। আমি তোমাকে খোলাখুলি একটা কথা বলি, সেটা হচ্ছে যে হরিয়ানায় যেটা আমাদের, আমি মনে করি যেহেতু আমি কিছুটা জাতীয় রাজনীতি কোনো সময় দেখেছি, যেটা ভুল হয়েছে সেটা হয়েছে যে আমার যে সেগমেন্টটা আমাকে জেতাতো, যার জন্য ভজনলাল আমাকে একবার 60টি আসন দিয়েছে, একবার 51টি আসন দিয়েছে, সেই নন জাট সেগমেন্টটাকে আমি ছেড়ে দিয়েছি। নন জাট সেগমেন্টটাকে ছেড়ে দিয়ে আমি জাট সেগমেন্টটাকে ধরার চেষ্টা করেছি, হুইচ ইজ পেরেনিয়ালি ইনিমিক্যাল টু কংগ্রেস। আমি তার মাসুল হরিয়ানাতে দিয়েছি। এটা কোনো ঝড় টড় নয়, জাতপাতের নয়। মোদি ঝড় কতটা কাজ করেছে এই মহারাষ্ট্র এবং হরিয়ানায়? না, মোদি ঝড় তো কাজ করছেই। নরেন্দ্রভাই মোদি লোকসভা নির্বাচনে যেভাবে এই প্রথম ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি এবং অনেক দিন পর ভারতবর্ষে সিঙ্গল পার্টি মেজরিটি গভর্নমেন্ট করেছে এবং মোদিকে মানুষ বিশ্বাস করছে, ভরসা করছে। কংগ্রেসের কাউকে এই মুহূর্তে ভরসা করছে না। সরকারে থাকা, কেন্দ্র সরকারে থাকা, প্রতিদিন প্রধানমন্ত্রী পরীক্ষা হবে। আমি কথার কথা বলছি 15 এবং 16, তখন এই যে হাওয়াটা খুব স্বাভাবিকভাবে ক্ষমতা তার জনপ্রিয়তা কমতে বাধ্য, কালের নিয়ম। আমি এই ব্যাপারে একমত নই। যেমন 15-16 অনেকদিন যাবে, প্রধানমন্ত্রীর সম্বন্ধে কি মানুষ ভাববে, এটা যেমন একটা প্রশ্ন। কিন্তু তেমন পাশাপাশি পশ্চিমবাংলায় অত্যাধিক ব্যক্তি নির্ভরতা, আমি একদম প্র্যাকটিক্যাল, যেটা থিওরিটিক্যাল নয়, পশ্চিমবাংলায় ডে বাই ডে তেমন তৃণমূল কংগ্রেস এবং তার সুপ্রিমো সমস্ত মানুষের আশা ভরসা থেকে হারিয়ে যাচ্ছে এবং সেখানে তার অল্টারনেটিভ কংগ্রেস বা লেফট ফ্রন্ট কেউ নয়। এখন লেফট ফ্রন্ট এবং কংগ্রেসকে ছাপিয়ে বিজেপি কিন্তু তৃণমূলের অল্টারনেটিভ সামনে চলে এসেছে। মানুষ কি বলবেন, মানুষই রায় দেবেন। আমার এই পর্বের 4 জন অতিথিকে বিশেষ ধন্যবাদ। আমরা দ্রুত এক ঝলকে দেখে নেব যে আমার এই 4 অতিথি এবং দিল্লিতে সিদ্ধার্থনাথ সিংহ 5 অতিথি ঠিক কি বললেন এক ঝলকে।
আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন আজ এ পর্যন্তই। আগামীকাল আবার রাত 8টায় দেখা হবে এই অনুষ্ঠান নিয়ে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, a super specialty hospital with trauma care and heart institute.